বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। প্যারেন্টিং বিষয়ে শায়েখ নোমান আলী খানের পরামর্শ। চ্যাপ্টার 15। আমাদের সন্তানের সাথে আমাদের সম্পর্ক কতটুকু। টাইপস অফ প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ। There are mainly 4 categories of parent-child relationship: secure relationship, avoidant relationship, ambivalent relationship, disorganized relationship. আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে চিন্তার বিষয় হলো তারা কথা বলার জন্য মানুষ খুঁজে পায় না। এটা তাদের বিপর্যয়ের আরেকটি কারণ। আমাদের সন্তানরা ক্লাস 5-6-এ উঠতে উঠতে তারা কিছু নতুন নতুন শব্দ শিখে। এই বয়সে তারা কিছু আজেবাজে শব্দ আয়ত্ত করে। তারা কিছু আজেবাজে ওয়েবসাইটে ঢোকা শিখে যায়। তারা তাদের পিএসপি, ট্যাবলেট, আইফোনে বিভিন্ন নোংরা জিনিস ডাউনলোড করা শিখে। তারা কম বয়সেই এসব বিষয়ে পারদর্শী হয়ে যায়। যেসব জিনিস আমরা 25 বছর বয়সেও শিখিনি সেগুলো তারা 12 বছর বয়সেই জানতে পারে। এটাই বাস্তবতা। এখনও কোনো অভিভাবক জানেন না যে ফেসবুক কী, টুইটার কী। কিন্তু এই আধুনিক যুগে আমাদের সন্তানরা এসব সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ঢোকে, যেখানে অচেনা মানুষ কিশোরী ছেলে বা মেয়েদের সাথে কথা বলতে পারে। যেহেতু এই বয়সের ছেলেমেয়েরা আবেগপ্রবণ হয়, তাই এ সময় তারা সম্পর্কে জড়িয়ে যায়, একে অপরের সাথে দেখাও করে। এরপর বিভিন্ন কিছু ঘটে যায়। এটা বর্তমানে মুসলিম অমুসলিম সকল ছেলে মেয়েদের বাস্তবতা। এগুলোই ঘটছে। এসবের ব্যাপারে আমাদের চোখ বুজে থাকলে হবে না, আমাদের চোখ খুলতে হবে। কেউ কেউ হয়তো বলতে পারেন, না না, আমার সন্তানরা এমন না। প্লিজ, আমাদের জেগে উঠতে হবে। অন্য বিষয়গুলো নিয়ে কথা বলার আগে এসব ব্যাপারে কিছু প্রাথমিক সমাধান যা আমাদের করতে হবে তা হলো, বাসায় ওপেন অ্যাক্সেস ইন্টারনেট রাখা যাবে না। বিশেষ করে 12 বছরের ছোট বাচ্চা থাকলে এটা রাখা যাবে না। এটা একটা ভয়ানক কাজ। তাদেরকে ল্যাপটপ দেওয়া যাবে না। নিরাপত্তার জন্য মোবাইল দিতে চাইলে এমন মোবাইল দিতে হবে যেটাতে কেবল ফোন নম্বর লেখা যায়, কোনো টেক্সট মেসেজ বা ইন্টারনেট চালানো যায় না। নতুবা আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। এ নিয়ে নিজেই পরবর্তীতে আফসোস করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এগুলো আমি তাদের ভালোবেসে কিনে দিয়েছি, আসলে আমি তাদের ধ্বংস করছি। তারা এখনও তো বড় হয়নি যে নিজেরাই বুঝে নেবে যে এটা তার করা উচিত নাকি উচিত না। ধরে নেওয়া যাবে না যে তারা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবে। অনুগ্রহ করে এসব জিনিস থেকে তাদের দূরে রাখতে হবে। আমাদের সন্তানদের বিনোদনের জন্য অন্যান্য পথ আছে। এটা প্রথম বিষয়। আমাদের সন্তানেরা যখন টিনেজ কৈশোরে উপনীত হয় তখন তারা নিজেদের স্বাধীন ভাবতে থাকে। যখন তারা নিজেদের স্বাধীন ভাবতে থাকে তখন তারা মা বাবার কথা শুনতে চায় না। তখন অভিভাবকরা এমন কাউকে চান যার কথা শুনবে। ইতিমধ্যে যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। যখন আমাদের হাতে সুযোগ ছিল তখন আমরা সঠিকভাবে তা কাজে লাগাইনি। তাই যাদের সন্তান এখনও ছোট তাদের উচিত এ সময়কে কাজে লাগানো। দেখা যাক বাচ্চারা স্কুলের টিফিন পিরিয়ডের সময় সাধারণত কী নিয়ে কথাবার্তা বলে। আমার মা আমাকে NC-17 ভিডিও গেম কিনে দিয়েছে, আর আমার বয়স মাত্র 8 বছর। মা আমাকে খুব ভালোবাসে। আমার গ্র্যান্ড থেফট অটো আছে। তুমি ওই মুভিটা দেখেছ? ওইটা PG-13 বা মুভিটা R-rated, আর আমি দেখেছি। সেটার ডিভিডিও আমার কাছে আছে। বাচ্চারা এসব নিয়েই কথা বলছে। এই জিনিসগুলো আমাদের বাচ্চাদের নষ্ট করে ফেলছে। আর একে কি আমরা ভালোবাসা বলবো?
একে কি বাচ্চার জন্য উদ্বেগ বলে? আমাদের চোখ খুলতে হবে। আমরা সন্তানদের এমন সব জিনিসের সামনে উন্মুক্ত করে দিচ্ছি, আর এটা ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছে। বিশেষ করে মিডিয়াতে যেই মুভিটা 10 বছর আগে 13 বছর বয়সের নিচে অনুমোদিত ছিল না, সেটা এখন অনুমোদিত হয়েছে। স্ট্যান্ডার্ড নিচে নেমে গেছে। আমি না, তারা এসব নিয়ে কথা বলছে। এখন সমকামিতার মতো বাজে বিষয়গুলি এমনকি কার্টুনেও সাধারণ হয়ে গেছে। এখন আর টম অ্যান্ড জেরির মতো কার্টুন নেই। সব কিছু বদলেছে। চারিদিকে কি হচ্ছে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানেরা কি দেখছে, তারা কি ভাষায় কথা বলছে, যেসব জিনিস তাদের কাছে নর্মাল মনে হয় সেগুলো তাদের জীবনের অংশ হয়ে গেছে। যখন আমরা মসজিদে যাই তখন আমরা দাড়িওয়ালা মানুষদের দেখি, তারা নামাজ পড়ে, ভিন্নভাবে কথা বলে। আমাদের বাচ্চারা কি এই দৃশ্য দেখতে পায়, নাকি বাইরের পৃথিবীকে দেখে? সন্তানদের সাথে আমাদের আখিরাত নিয়ে কথা বলতে হবে। অন্যের জন্য ভালো কিছু করার কথা বলতে হবে, কাউকে সাহায্য করার কথা বলতে হবে। তারা আমাদেরটা দেখেই শিখে নেবে। এ ব্যাপারে আমাদের তাকে লেকচার দিতে হবে না। তারা কেবল মা বাবাকে দেখবে। সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই, যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে মা বাবার কিছু বলতেই হয় না। তারা দেখতে দেখতে শিখে ফেলে, কারণ তারা এসবই সবসময় দেখছে। কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমি যদি নোমান আলীর লেকচার নিয়ে এসে আমার বাচ্চাদের বসিয়ে শোনাতে পারি, ইনশাল্লাহ এরপরে তারা নীতিবান হয়ে যাবে। শুধু কয়েকটা ইউটিউব ভিডিও দেখাবো আর সমস্যা সমাধান হয়ে যাবে। এতে আসলে তেমন কোনো উপকার হবে না। আর আমরা হয়তো এতদিনে সেটা বুঝে ফেলেছি। আসলে আমরা নিজেরাই হচ্ছি যার যার সন্তানের প্রকৃত কাউন্সিলর। আমি আমার সন্তানের প্রকৃত কাউন্সিলর। আমাদের তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। আমরা জানি পুরনো যুগে তাদের লাইফস্টাইলের কারণে বাবা মা আর সন্তানদের মাঝে একটা প্রকৃতজাত সম্পর্ক বিরাজ করত। কিন্তু নতুন যুগে আব্বু দিনের বেশিরভাগ সময় অফিসে বা ব্যবসা নিয়ে থাকেন, বাসায় আসেন ক্লান্ত হয়ে। আর যে সময়ে তিনি ক্লান্ত হয়ে বাসায় আসেন তার অধিকাংশ বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। আর যখন তিনি অফিসে যান বাচ্চারা তখনও ঘুম থেকেই ওঠেনি। আর তেমন যদি নাও ঘটে, বাচ্চাদের 5 মিনিটের জন্য দেখতে পান যখন তারা ব্রেকফাস্ট করছে। তার মানে 7 দিনের মাঝে 5 দিনই বাবা আর বাচ্চার মাঝে কোনো কথোপকথন হয় না। তাও যদি হয়, সেটা তুমি হোমওয়ার্ক শেষ করেছ, আচ্ছা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, এতটুকুই। এর মাঝেই সীমাবদ্ধ। তারপর আসে ছুটির দিন। কিন্তু ছুটির দিনগুলোতে এখানে দাওয়াত থাকে, ওখানে পার্টি থাকে, তারপর সকালে 12টা পর্যন্ত ঘুমানো লাগে, বাসায় কিছু কাজ করা লাগে, ইত্যাদি ইত্যাদি। আমরা তখনও সন্তানদের সঙ্গে সময় কাটাই না, তাদের সঙ্গে সত্যিকারের কথাবার্তা বলি না, তাদের সাথে আমাদের আসলে প্রকৃত যোগাযোগই হয় না। এটাই মূল সমস্যা। আমাদের বাচ্চাদের জন্য সময় বের করে নিতে হবে, সপ্তাহের মাঝে আর সপ্তাহের শেষে। এটাই সকলের জন্য কার্যকর উপদেশ। আমাদের সন্তানদের জন্য সময় খুঁজে নিতে হবে, কেবল তাদের সাথে কথা বলার জন্য। শুধু শুনতে হবে তারা কি বলছে, আর কথা বলতে হবে তাদের সাথে, যদিও তারা আজগুবি কথাবার্তা বলে। আমাদের উচিত তাদের জীবনের একটা অংশ হওয়া। আমাদের অনেকের ক্ষেত্রেই যার যার সন্তানের কাছে মা বাবার একমাত্র ভূমিকা হলো তারা বাড়ির একটা দেওয়ালের মতো। এটা সবসময়ই থাকে, কিন্তু এর সাথে কেউ কথা বলে না। আমরা কি জানি এই ধরনের বাবা মায়ের সাথে কি হয়? তারা তাদের আচরণের প্রতিফলন পায় যেই মুহূর্তে সন্তানরা টিনেজার হয়, যখন তাদের 14-15 বছর বয়স হয়। তারা কিছুটা স্বাধীন হয়ে যায়, তখন তারা মা বাবার কথা শুনতে চায় না। কোনো কোনো অভিভাবক সমস্যার সমাধানের জন্য মসজিদে যান। ইমাম সাহেব, আমাকে একটা সূরা বলে দিন, একটা দোয়া বলে দিন, যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়। আসলে
এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। যখন তাদের বয়স 17, 18, 19, 20 হয়ে গিয়েছে, আমাদের তখন জরুরি সংকট অনুভব করলে চলবে না। তাদেরকে গড়ে তুলতে হবে অনেক অনেক আগে থেকে। এখন কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দেওয়া যাক সেসব অভিভাবকদের জন্য যাদের সন্তানের বয়স 10 বছরের নিচে। মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে প্রকৃত ইসলামী শিক্ষা দেওয়া। যখন নবীরা দিন শিক্ষা দিতেন তারা সকলের জন্য তা করতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আর কোরআন শিক্ষা নিয়ে কথা বলেছেন। বাচ্চাদের শেখার বা উপদেশ গ্রহণ করার কথা তিনি খুব কম সময়ই উল্লেখ করেছেন, কিন্তু তিনি এ সম্পর্কে বলেছেন সেটা সবসময়ই বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে। কথাটা আবার খেয়াল করি, আল্লাহ যখনই কোরআনে বাচ্চাদের সঠিক পথ প্রাপ্ত হওয়ার কথা বলেছেন সেটা সবসময়ই বাবা মায়ের পক্ষ থেকে হয়েছে, আর বাবা মায়ের মধ্যে থেকে তা সবসময়ই বাবার পক্ষ থেকে হয়েছে। কারণ মা তো সর্বক্ষণ বাচ্চার পাশেই থাকেন। একজন মাকে কোনো অতিরিক্ত কষ্ট পোহাতে হয় না বাচ্চার পাশে সবসময় থাকার জন্য, কিংবা বাচ্চার সবসময় খেয়াল রাখতে, কিংবা তাকে উপদেশ দিতে। একজন মাকে সাধারণত মা হওয়ার ব্যাপারে সাধারণত ট্রেনিং নিতে হয় না, এটা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। আল্লাহ তাদের মাঝে এই অনুভূতি দিয়ে রেখেছেন। অন্যদিকে বাবাদের অবস্থা শোচনীয়। আমাদের একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয় সত্যিকারের বাবা হওয়ার জন্য। প্রকৃতিগতভাবে আমাদের মাঝে এ অনুভূতি আসে না। কেবল সন্তান জন্ম নিয়েছে বলেই মায়ের সব আবেগ অনুভূতি বদলে যায়, মুহূর্তেই সব বদলে যায়। কিন্তু একজন বাবার ক্ষেত্রে অতটা হয় না যতটা মায়ের ক্ষেত্রে হয়। কারণ বাবা হওয়ার যে উপলব্ধি তা স্বভাবগতভাবে আমাদের মাঝে আসে না। আমাদের বাবাদের এই অনুভূতি গড়ে তুলতে হয়, এর পিছনে শ্রম দিতে হয়। এর জন্যেই আল্লাহ বলেছেন, লুকমান সময় করে নিয়েছেন, সঠিক সুযোগটা বেছে নিয়েছেন বাচ্চার সঙ্গে কথা বলার জন্যে। আমরা দেখেছি ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের সাথে কথা বলেছেন। আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে পেয়েছি, তিনি তার সন্তানদের ঠিক একই উপদেশ দিয়েছেন যা ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন। খুব চমৎকার বিষয়টা, কারণ এ থেকে বোঝা যায় একজন বাবা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেছেন। তাকে শুধু এটা শিখিয়ে নয় যে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে, বরং তাকে কীভাবে একজন বাবা হতে হবে সেটাও শিখিয়েছেন। আমরাই আমাদের সন্তানকে শিখাবো কিভাবে একদিন ভালো বাবা হতে হবে। সন্তান প্রতিপালনে আমাদের করণীয়। আমাদের সন্তানের প্রতি যে সচেতনতা কাজ করে তা আমাদের দিনেরই ভিত্তি। আমাদের ভবিষ্যতের জন্য যে চিন্তা, এটা আমরা পেয়েছি আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে। আসলে তারও আগে আমরা প্রথম যে সচেতন বাবার কথা জানতে পেরেছি তিনি ছিলেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম তার সন্তানের ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন ছিলেন। তিনি আল্লাহর কাছে তার সন্তানদের উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন। তো আমাদের সন্তানের দিনের বিষয়ে আমাদের সচেতনতা এই ধর্মের বহু পুরনো ভিত্তি। আল্লাহ আমাদের এই বিষয়ে শেখাতে চেয়েছেন যে আমাদের নবীদের সন্তানেরাও সমস্যাগ্রস্ত ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ অত্যন্ত নেককার 2জন সন্তান দিয়েছেন। তাকে দিয়েছেন ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। তিনি 2জন অপূর্ব সন্তান পেয়েছেন, কিন্তু নূহ আলাইহিসসালাম তেমন পাননি। ইয়াকুব আলাইহিসসালাম পেয়েছেন কয়েকজন অনুগত সন্তান, আবার কয়েকজন সমস্যাগ্রস্ত সন্তান, তবে তার সন্তানদের বেশিরভাগই অবাধ্য ছিলেন। তার মানে আমাদের নবীদের মাঝেও এমন কয়েকজন আছেন যারা সন্তানের ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন। আর এই কথাটা মাথায় রাখা জরুরি, কারণ যদি নবীদের তাদের সন্তানের ব্যাপারে সমস্যায় পড়তে হয় তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সন্তানের ব্যাপারে আমাদের সমস্যা এড়িয়ে যেতে পারবো না। এটা আল্লাহর কুদরতেরই অংশ। আল্লাহ আমাদের কয়েকজনকে অনুগত সন্তান দান করবেন, কিংবা
আমাদের কিছু সন্তান অনুগত হবে, আবার কিছু সন্তান আমাদের জন্য পরীক্ষাস্বরূপ হবে। আর আমাদের সব ধরনের সন্তানকেই বড় করে তুলতে হবে। এটা আমাদের দিনেরই একটা অংশ, আমাদের জীবনের অংশ। দুটি বাচ্চা কখনোই একরকম হবে না। কেবল একটা সূত্র প্রয়োগ করে আমাদের সব সন্তানকে বড় করতে পারবো না। উদাহরণস্বরূপ ইয়াকুব আলাইহিসসালামের কথাই ধরি। আমরা এটা বিশ্বাস করি না যে তিনি ইউসুফ আলাইহিসসালামকে বেশি স্নেহ করেছিলেন এবং অন্যদের প্রতি কম স্নেহ করেছিলেন, কম যত্ন নিয়েছিলেন, তাই তারা এমন আচরণ করেছিল। তিনি একজন নাবী ছিলেন। অবশ্যই একজন নাবীর অন্যতম প্রধান কাজ হলো ন্যায়নিষ্ঠভাবে জীবনযাপন করা। আর এতে সুবিচার হবে না আমি যদি আমার এক সন্তানের প্রতি স্নেহশীল হই আর অন্য এক সন্তানের প্রতি তা না হই। আমরা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এমনটা আশা করি না। অর্থাৎ বাবা হিসেবে যতটুকু করা সম্ভব ছিল তিনি করেছিলেন, কিন্তু তারপরেও তার সন্তানেরা তাকে পরীক্ষায় ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, শেষে তারাও তওবা করেছিলেন, আর এটা তার প্রতি আল্লাহর উপহার। কিন্তু নূহ আলাইহিসসালামের ক্ষেত্রে তার ছেলে শেষ পর্যন্ত তওবা করেনি। তিনি নাবী ছিলেন দেখে আমরা হয়তো ভাবতে পারি যে তার ছেলেকে মাফ করে দেওয়া হবে। এটা ঠিক নয়। বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন, যিনি ভালো চাকরি করেন তার কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা থাকে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, গাড়ি, টেলিফোন, বিভিন্ন রকম ভাতা ইত্যাদি। তাই বলে নাবির ক্ষেত্রে বিষয়টা একেবারেই এরকম নয়। নাবির ছেলে হয়েছে বলেই আল্লাহর থেকে বাড়তি কোনো সুযোগ সুবিধাই সে পাবে না। কোনো নবীকেই তার পরিবারের নিশ্চয়তা দেওয়া হয়নি, না তার স্ত্রী, না তার সন্তান, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও না। একটা হাদিসে আমরা দেখি যে তিনি যখন তার সন্তানের সঙ্গে কথা বলেছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, তিনি বলেছিলেন, ফাতেমা, মুহাম্মাদের কন্যা, আল্লাহর ব্যাপারে সতর্ক হও, কারণ আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তোমার ওপরেও আমার কোনো অধিকার থাকবে না। তিনি একথা বলেছেন নিজের মেয়েকে। অন্য কথায় তিনি আমাদের গুরুত্বপূর্ণ কিছু শেখাতে চেয়েছেন। কেবল আমরা মুসলিম হয়েছি বলে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বলে আমরা এমন সন্দেহ পোষণ করতে পারি না যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বোচ্চ প্রচেষ্টার চেয়ে কোনো অংশে কম করেছেন। তিনি ভবিষ্যতের সকল বাবাদের জন্য আদর্শ, বিশেষ করে কন্যা সন্তানের বাবাদের জন্য। আমাদের মধ্যে যাদের মেয়ে সন্তান আছে আমরা তো অনুগৃহীত, আমরা সম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বহাল রাখতে পেরে, কারণ তিনিও ছিলেন কন্যা সন্তানের বাবা। তার ছেলেও হয়েছিল, কিন্তু তারা খুব অল্প বয়সেই মারা গিয়েছিল। আল্লাহ তাকে একাধিক মেয়ে সন্তান উপহার দিয়েছিলেন এবং তাদের লালন পালনের দায়িত্ব উপভোগ করতে দিয়েছিলেন। এটা এমন একটা দায়িত্ব যার জন্য আমাদের সম্মানিত বোধ করা উচিত। এ কারণে মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে আমাদের চিন্তাধারণা বদলে গিয়েছে। উদাহরণস্বরূপ, মেয়ে সন্তান হওয়ার যে কালচার ইসলামের পূর্বে, এমনকি আরব দেশেও যখন মেয়ে সন্তান হতো তখন তারা চেহারা বিকৃত করতেন। এখন আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? অবাক করার কথা এই যে এই যুগে এসেও মুসলিম সমাজে কারো কারো পরিবারেই স্বামী তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন, যে প্রায়ই মারা যাচ্ছিল সন্তান জন্ম দিতে গিয়ে। কিন্তু সন্তান জন্মের সঙ্গে সঙ্গে স্বামীর মা SMS করলেন, ভালো খবর তো। এ কথার মানে কি? তিনি আসলে জিজ্ঞেস করেছেন ছেলে হয়েছে কিনা। এরপর স্বামী কোনো উত্তর না দিলে তিনি সান্ত্বনা দিয়ে বলেন, অসুবিধা নেই, এর পরের বার হবে ইনশাল্লাহ। যেন মেয়ে হওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। নাউজুবিল্লাহ, কত নিচে নেমে গিয়েছি আমরা। আল্লাহ আসলে তাদের ব্যাপারে কোরআনে অভিযোগ করেছেন যারা তাদের কন্যা সন্তানকে মর্যাদা দেয় না। যখন মেয়ে জন্ম দেয় তখন মুখ কালো হয়ে যায়, যেন কালো মেঘ তার মুখকে ঢেকে রেখেছে, আর সে হতাশায় ডুবে ভাবছে আমার এইমাত্র একটা মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। তো
আমাদের সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তা করা নিয়ে কথা বলার আগে আমাদের প্রথমে ভাবা উচিত মা বাবা হিসেবে আমরা কতটা যোগ্য। এই বিষয়টা প্রথমে খেয়ালে আনতে হবে। আর এটা আসলে বেশ বড় একটা সমস্যা। আমাদের মনে রাখতে হবে সন্তানের প্রতি সচেতনতা আমাদের দিনের একটা ভিত্তি, দিনের একটা মৌলিক অংশ। আলহামদুলিল্লাহ, সন্তানকে বড় করার কাজে আমরা বেশ ভালো যুগ যুগ ধরে। অবশ্যই পৃথিবী অনেক বদলে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, কিন্তু সন্তান লালন পালনে মুসলমানদের সফলতা অন্য কিছুর তুলনায় অনেক বেশি ছিল বর্তমান সময়ের আগ পর্যন্ত। আজকের দুনিয়া এতটা আচমকিকভাবে বদলে যাচ্ছে যে এটা শুধু সরকার কীভাবে পরিচালিত হবে তাতে প্রভাব রাখছে না। কীভাবে এক দেশ অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে, কীভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শুধু তাতেই প্রভাব বিস্তার করছে না, বরং এটা আমাদের পরিবারগুলোকেও প্রভাবিত করছে। শুধু মুসলিম পরিবার নয়, সকল পরিবার। বর্তমান বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের এখন যেমন অবস্থা দেখতে পাচ্ছি, এর আগে কখনো এমনটা ছিল না। সন্তানদেরকে এমনভাবে বড় করা হচ্ছে, ইতিহাসে আর কোনো যুগে কিংবা অন্য কোনো সংস্কৃতিতে এমন আকার ধারণ করেনি। শুধু মুসলিম সংস্কৃতির ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে তার ওপর ভোগবাদের চরম পর্যায় সৃষ্টি হওয়ায় একে পুঁজিবাদ না বলে বরং বলা উচিত ভোগবাদ। আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি, আর এই মানসিকতা আমাদের ঘরের ভেতরেও প্রবেশ করে ফেলেছে। একটা ছোট উদাহরণ দেওয়া যাক সে ব্যাপারে। আমাদের বাচ্চারা আমাদের কাছে কী নিয়ে সবচেয়ে বেশি আবদার করে? তারা কিসের জন্য সবসময় বায়না ধরে বসে থাকে? চকলেট? না, তারা এখন চকলেট চায় না। তারা এখন আইপ্যাড, প্লেস্টেশন ইত্যাদি চায়। তারা বড় হয়ে গিয়েছে, এখন তারা খেলনা দিয়ে খেলতে চায় না। তারা এসব আইপ্যাডের খবর কোথায় পায়? তারা কি স্বপ্নে দেখতে পায়? না, হয় তার বন্ধুর কাছে এসব আছে অথবা টিভিতে দেখেছে। তারা যখন দেখলো তার অন্য বন্ধুদের এসব আছে, তারা বলে আমি ওরকম স্নিকার চাই, আমি ওরকম শার্ট চাই, আমি ওরকম খেলনা চাই। এরকম খেলনার আইডিয়া তারা কোথায় পায়? এসবের ইলহাম কোথায় থেকে আসে? এসব এসেছে মিডিয়া থেকে। আমরা আমাদের বাচ্চাদের সামনে মিডিয়ার জগৎটা উন্মুক্ত করে দিয়েছি, আর এই মিডিয়া বাচ্চাদেরকে মূলত এসব খেলনার জন্যে বায়না করতে শেখায়, যেন আমরা তাদের এসব খেলনা কিনে দেই। আর তখন আমরা এগুলো কিনি। তাছাড়া বাচ্চারাই যে এসবের একমাত্র শিকার তা কিন্তু নয়, আমরাও এর অন্তর্ভুক্ত। আমরা যেসব ব্র্যান্ডের ড্রেস পরি, তখন আমরা আসলে নিজেকে খুব হাই ক্লাস মানুষ ভাবতে শুরু করি। যখন আমি একটা দামি ঘড়ি পরি, হঠাৎ যেন আমার মনে হতে থাকে সব মানুষের ভিড়ে আমার মান মর্যাদা বেশি। যে মুহূর্তে আমি একটা অ্যাপল স্টোর থেকে একটা আইফোন হাতে নিয়ে বেরিয়ে আসি, হঠাৎ যেন আমার নিজেকে খুব হ্যান্ডসাম লাগে। কিছু একটা তো হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে এত কুল হয়ে গেলাম। এটা জাস্ট হয়ে গেল। আমরা আসলে ভেবে নেই মানুষ হিসেবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে এসব পণ্যের ক্রেতা হয়েছি বলে। আর আমি যদি কোনো ব্র্যান্ডের কাপড় না পরি, অথবা ওই ফোনটা যদি আমার না থাকে, কিংবা আমার এই খেলনাটা নেই, অথবা ওই খেলনাটা নেই, তাহলে আমি মূল্যহীন। কোনো কারণে আমি অন্যদের সমমান সম্পন্ন নই। অন্যরা আমার চেয়ে ভালো শুধু এই কারণে যে তাদের হাতে যেটা আছে সেটা আমার থেকে ভালো। তো আমরা মুসলিম, আমরা কেমন যেন অবচেতন ভোক্তায় পরিণত হয়ে গিয়েছি। এমনটাই আমাদের অবস্থা। এই সমাজে সন্তান লালনের কথা বলার আগে আমাদের এটা বুঝতে হবে যে আর সারা দুনিয়ায় কী হচ্ছে। কার্যকর উপায়ে সন্তান লালনের কথা ভাবতে গিয়ে আমাদের এসব ব্যাপারে ভেবে দেখতে হবে। এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় বড় সমস্যা হলো আমার কাছে সাফল্যের মানে কি? কিসে আমার মর্যাদা বাড়ায়? এখন তো
বাচ্চাদের এই মানসিকতা দিয়ে বড় করা হচ্ছে যে তাদের মূল্য ওই প্রোডাক্ট দ্বারা নির্ধারিত হয়। যে ব্র্যান্ডের কাপড় পরছে, যে বাসায় থাকছে, যে গাড়িটা চালিয়ে তাকে স্কুলে দিয়ে আসা হচ্ছে, যে ব্র্যান্ডের ব্যাগ কাঁধে নিচ্ছে, এসব ব্যাপার এগুলোই আমাদের মূল্য যাচাই করছে। আর এর সাথে যোগ হয়েছে আরও একটা সমস্যা। জীবনে সফলতা বলতে কি বোঝায়? সফলতা সম্পর্কে আমাদের ধারণা 20, 30, 40 বছর আগেও যা ছিল, মুসলিম বিশ্বের অধিকাংশের জন্য ব্যাপারটা সত্য যে আমাদের মধ্যে কারো কারো হয়তো শিক্ষার ভালো সুযোগ ছিল না, কিংবা আমাদের বাবা মায়ের সুযোগ ছিল না। তো তারা তাদের সব ধরনের প্রচেষ্টা লাগিয়ে দেয় তাদের বাচ্চাকে শিক্ষিত করে তুলতে। আর আমি আমার জীবন থেকে এই শিক্ষা পেয়েছি, তাই আমি বলি আমি আমার বাচ্চার জন্য সর্বোচ্চ শিক্ষা গ্রহণের ব্যবস্থা রাখব। যদিও এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার তাকে প্রাইভেট স্কুলে পাঠাতে হয়, বাড়ি ভাড়া করতে হয়, অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হয়, অস্বস্তিকর পরিবেশে থাকতে হয়, তারপরেও তাদের সুশিক্ষার স্বার্থে আমি তা করতে রাজি আছি। যদিও আমাদের অস্বাভাবিক লোন নিতে হয়। কেন? কারণ আমার কাছে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কি? আমাদের সন্তানদের সুশিক্ষা। আর এখানে যারা আমাদের সন্তান তাদের বারবার বলা হয়েছে, তোমাকে শিক্ষা নিতেই হবে। তুমি একজন ব্যর্থ মানুষে পরিণত হবে যদি শিক্ষা না পাও। তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা পাস করতে হবে, ওটা পাস করতে হবে, ইত্যাদি। এখন আমার জন্য কেবল একটাই দরজা খোলা আছে, আর সেটা হলো আখিরাত। কারণ আমি ডাক্তার হতে পারিনি দেখে আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট হবে না। তবে খেয়াল করি ডাক্তার হওয়া আমাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ নাম ও টাকা। এজন্যে না যে আমি কারো জীবন বাঁচাতে পারছি কিংবা মানবতার সাহায্য করছি, এ ধারণার সাথে ডাক্তার হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের মাঝে কোনো উৎসাহ নেই নিজেদের সন্তানকে উদারকর্তা হিসেবে দেখার। বাবা মা খুব খুশি হয়ে যায় যখন দেখে ছেলে ডাক্তার হয়ে ফিরেছে। কিন্তু ছেলে যদি বলে আমি 3 বছরের জন্য ওয়ার্ল্ড ভিশন এনজিওতে ভলেন্টিয়ার কাজ করব, আমি বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় যাব, এরপর আমি আফ্রিকা যাব, তারপর ফিলিস্তিনিদের সাহায্যার্থে যাব, আমি শুধু সেবাদান করব, এই 3 বছর বেতন নিব না, কোনো লাভের জন্য কাজ করব না, শুধু মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানব সেবা করব, তখন সে মা বাবা বলবে, ইয়া আল্লাহ, আমরা আমাদের সব টাকা পয়সা ঢেলে দিয়েছি তোমাকে ডাক্তার বানানোর জন্যে, আর এখন তুমি এসব করবে? নিজের খেয়ে বোনের মাস তাড়াবে? তুমি কেন বিনা পরিশ্রমে অসহায় মানুষদের জীবন বাঁচাবে? তোমার সমস্যা কোথায়? এ হলো আমাদের বাস্তব চিত্র। এদিকে আমরা ভাবি আমাদের ছেলে মেয়েদের মাঝে ঝামেলা আছে, আমাদের উচিত আয়নায় আমাদের নিজেদের দেখা। আমরা আসলে কাদের তৈরি করছি? কোনো একটা ব্যাপার একদম গোড়া থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের কাছে সাফল্য হলো টাকা পয়সা। শিক্ষা সম্পর্কে ধারণা হলো এমন একটা ক্যারিয়ার যাতে অনেক টাকা আসে। সব কিছুর মূল্যেই অর্থ সম্পদ। আমি যদি সফল হই এর মানে এই যে আমার অনেক টাকা আছে। আমি যদি সফল হই এর মানে এই যে আমি শিক্ষা অর্জন করেছি। কিন্তু শিক্ষা অর্জন করেছি কোন ফিল্ডে? যেখানে আমার একটা ভালো ক্যারিয়ার হবে, যার মানে যেখানে আমি অনেক টাকা পয়সা পাবো। এটা এখন সাফল্যের সংজ্ঞা। সবশেষে কথা একই। এ ধারণা আগের যুগ থেকে ভিন্ন। আগে সকলের ধারণা ছিল আমি শিক্ষিত হয়েছি এর মানে হচ্ছে আমি নিজেকে বুঝি, আমার চারপাশের পরিবেশকে বুঝি, আর আমি পৃথিবীকে আরও সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য কাজ করছি। আর এর জন্য কখনো আমাকে ইতিহাস পড়তে হবে, কখনো সমাজবিজ্ঞান পড়তে হবে, কখনো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, কখনো সামাজিকতা নিয়ে পড়াশোনা করতে হবে। কেবল একটা ক্ষেত্র নিয়েই পড়ে থাকলে চলবে না। আর তাছাড়া
যে দিক থেকেই বিচার করি না কেন, সবশেষে সফল কমিউনিটি হলো তারাই যারা নিজেদের ছেলে মেয়েদের কেবল একটা ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেনি। এখন সন্তান বড় হওয়ার সম্পর্কে অল্প কিছু কথা বলা যাক। সবচেয়ে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে। তারা যদি আমাদের মাঝে সফলতার সঠিক সংজ্ঞা খুঁজে না পায়, তারা যদি আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন না দেখতে পায় আমাদের দৈনিক কথাবার্তায়, তবে আমরাও এটা আশা করতে পারি না যে তারা সফলতার সঠিক মানে নিজে থেকে বুঝে নিয়েছে। তাদের কাছে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকেই আসতে হবে। আমরা যা নিয়ে সবসময় কথা বলি, আমাদের কাছে যে বিষয়গুলো সবসময় গুরুত্বপূর্ণ, যখন স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বলি তখন বাচ্চা তা শুনতে থাকে, তাই না? তাদের কান সবসময় খোলা থাকে। এখন আমরা যদি বিল ফাঁকি দেওয়া নিয়ে কথা বলি, বাড়িওয়ালা বা ভাড়াটিয়ার বদনাম করি, কিংবা আমরা সব সময় নাটক সিনেমা নিয়ে কথা বলি, কিংবা অন্য পরিবার সম্পর্কে কেবল বাজে কথা বলি, তারা কি করে না করে এসব আলোচনা করি, তারা ভেবে নিবে যে বড়রা এমনই, আমার মা বাবা এসব করে, এগুলো তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কিন্তু আমি আর আমার স্ত্রী যদি কোরআন নিয়ে কথা বলি, আখিরাত নিয়ে কথা বলি, অন্যের জন্য ভালো কিছু করার কথা বলি, অন্যকে সাহায্য করার কথা বলি, তারা আমারটা দেখে শিখে নেবে। আমার তাকে লেকচার দিতে হবে না। এ ব্যাপারে তারা কেবল আমাকে দেখবে। সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই, যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে মা বাবার কিছু বলতে হয় না। তারা মা বাবাকে দেখে দেখে শিখে ফেলে, কারণ তারা এসবই সবসময় দেখছে। সন্তানদের সময় দেওয়া। বর্তমানের তরুণ প্রজন্মের নিকট সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার হলেন নোমান আলী খান। অনেক বাবা মারাই তার কাছে যান এই বলে যে, আপনি কি আমার সন্তানের সাথে একটু কথা বলতে পারবেন? এই বাবা মায়ের মধ্যে বেশিরভাগই টিনেজারদের বাবা মা। টিনেজারদের বাবা মা প্রায় সময়ই তার কাছে যান বিভিন্ন অভিযোগ নিয়ে। যেমন বলেন, আমার ছেলেটা না আজকাল আমার কথা শোনেই না, আপনি কি ওর সাথে একটু কথা বলবেন? তখন তিনি মনে মনে বলেন, বরং আপনি নিজে আপনার ছেলের সাথে কথা বলছেন না কেন? কোথায় ছিলেন আপনি যখন তার সাথে কথা বলার প্রকৃত সময় ছিল? বাবা মা এবং স্বামী স্ত্রী এই দুটোই খুব মৌলিক সম্পর্ক। একটা আমাদের সন্তানের সাথে, আরেকটা আমাদের জীবনসঙ্গীর সাথে। এই দুটো সম্পর্কের ব্যাপারে খুব বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমাদের সন্তান যখন ছোট, খুবই ছোট, ধরি যখন তাদের বয়স 5, 6, 7, 2, 3, 4, তখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সমর্থন। তারা মা বাবাকে গর্বিত করতে চায়। তারা যা যা করছে সব মা বাবাকে দেখাতে চায়। ধরি আমি জরুরি কোনো কাজের আলাপ করছি ফোনে, আর এ সময় আমার 2 বছরের ছেলে এসে বলছে, আব্বু আব্বু আব্বু, ভাই একটু লাইনে থাকেন, কি হয়েছে? হে হে হে, ব্যাস। আমি আমার ফোন আলাপে ফিরে গেলাম। সে আবার আমাকে ডাকা শুরু করলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো। আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাতে চাও বাবা? সে হয়তো একটা লাফ দিয়ে বাবাকে দেখালো, ব্যাস এটাই। কিন্তু আমার এক্ষেত্রে কি করা উচিত? অনেক বাবাই হয়তো বিরক্ত হবে বা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবে। এটা মোটেও ঠিক না। বরং বন্ধুর সাথে ফোনের কথা বন্ধ করে দিয়ে শিশুটিকে উৎসাহ দিয়ে বলা যেতে পারে, আল্লাহ দারুণ তো, আবার করো দেখি। আমাদের সন্তানরা যা যা করে আমাদের উচিত তা কদর করা। এটা তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি তারা এটাই চায় আমাদের কাছ থেকে। ছেলে বা মেয়েদের মধ্যে পার্থক্য কি আমরা তা জানি কি? ছেলেরা এক জায়গায় বসে থাকতে পারে না, আর মেয়েরা কথা বলা থামাতে পারে না। আমার নোমান আলী খান মেয়েরা একজন ক্লাস 1-এ আর একজন ক্লাস 3-তে পড়ে। আমি ওদের স্কুল থেকে বাসায় নিয়ে আসি 25 মিনিট গাড়ি চালিয়ে। আর এই পুরোটা সময়
তারা কি করে জানেন? একজন বলতে থাকে, জানো আজকে ক্লাসে কি হয়েছে? আমরা একটা ডাইনোসরে রং করেছি, এটা করেছি, ওটা করেছি। প্রথমে আমি বেগুনি রং করলাম, তারপর ভাবলাম একটু সবুজ রঙও করে দিই। এভাবে বলতে থাকলো তো বলতেই থাকলো, থামার কোনো নামই নেই। থামা সম্ভবই না এদের পক্ষে। আর আমাকেও মনোযোগ দিয়ে সেটা শুনতে হবে। আমি বললাম, ও তাই, নীল রং দাওনি? না, অল্প একটু নীল দিয়েছি। আমাকে মনোযোগ দিতে হবে। অন্য একটা গল্প বলি। আমার নোমান আলী খান বড় মেয়েটা হুসনা যখন ছোট ছিল তখন আঙুল দিয়ে ছবি আঁকতে খুব পছন্দ করত। সে তার আঙুলগুলো রঙের মধ্যে চুবিয়ে তারপর সেগুলো দিয়ে হিজিবিজি আঁকত। তো একদিন এক বিশাল কার্ডবোর্ড নিয়ে সে আমার কাছে হাজির। সেখানে নীল রং দিয়ে বিশাল একটা কি যেন আঁকা। আগামাথা কিছুই বুঝলাম না। সে বলল, আব্বু দেখো আমি কি এঁকেছি। আর আমি বললাম, বাহ দারুণ, এটা পাহাড়? আর সে বলল, না, এটা তো আম্মু। আমি বললাম, খাইছে। আম্মুকে এই কথা বলো না কিন্তু। তবে যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, ওরা আমাদের সমর্থন পাওয়ার জন্য ব্যাকুল ব্যাকুল তারা এর জন্য। কিন্তু যাদের সন্তানরা টিনেজার, এমন কি হয় যে স্কুল থেকে আনার সময় তারা গাড়িতে উঠে কথা বলা থামাতে পারছে না? হয় এমন, জানো আজকের ক্লাসে কি হয়েছে? টিচার এটা বলেছে, ওটা করেছে, পরীক্ষায় এ পেয়েছি। না, তারা একদম চুপ। বরং মা বাবারাই তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কেমন দিন গেল? মোটামুটি। কি করলে সারাদিন? কিছু একটা। আজকে কোথায় যাবে? যাব কোথাও। কথা বলেই না তারা। তাদের কথা বলানো অনেকটা পুলিশের আসামিকে জেরা করার মতো ব্যাপার। মা বাবাকে তারা কিছুই বলে না, এক দুই শব্দে উত্তর দেয়। আর যখন মা বাবা তাকে প্রশ্ন করছেন তখন হয়তো সে তার বন্ধুকে এসএমএস পাঠাচ্ছে, আব্বু আজকে বেশি প্রশ্ন করছে, ঘটনা কি? তুমি ওনাকে কিছু বলেছো নাকি? ছোট বয়সে আমাদের বাচ্চারা আমাদের মনোযোগ পাওয়ার জন্য পাগল থাকে। আর যখন তারা বড় হবে তখন আমরা তাদের মনোযোগ পাওয়ার জন্য পাগল হব। কিন্তু তারা যখন ছোট থাকে তখন যদি আমরা তাদের মনোযোগ না দেই, তারা খেলনা নিয়ে আমাদের কাছে আসলে যদি বলি, ঘরে যাও, আমি সংবাদ দেখছি, খেলা চলছে, এই তুমি একটু সরো তো, সারাদিন অনেক কাজ করেছি, এখন একে সামলাতে পারবো না, বাসায় আমার বন্ধু এসেছে, কি বলবে ওরা, যাও ঘুমাতে যাও, যাও এখান থেকে, ইত্যাদি। এগুলো মোটেও ঠিক না। আমরা যখন ওদের সাথে এমন আচরণ করব যেন তারা আমাদের জন্য প্রতিবন্ধকতা, আমাদের কাজ হচ্ছে চাকরি করা আর বাসায় এসে শুধু বিশ্রাম নেওয়া। আসলে আমাদের কাজ শুরু হয়েছে তখনই যখন আমরা ঘরে ফিরি। সেটাই আমাদের আসল কাজ। চাকরিতে যে কাজ করছি সেটা শুধুমাত্র এজন্যে যেন ঘরের আসল কাজটা ঠিকমতো করতে পারি, একজন প্রকৃত বাবা হই, আমাদের সন্তানদের সাথে সময় কাটাই। তারা শুধু এজন্যে নয় যে আমি তাদের স্কুলে ছেড়ে দিয়ে আসব আর বাসায় ফিরে শুধু ঘুমাতে যাব, কোনো ঝামেলায় যাব না, তাদের সাথে কথা বলবো না। এবং তাদের সাথে কথা না বলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাদের একটা আইপ্যাড টাচ অথবা আইফোন ধরিয়ে দেওয়া, তাদের নিজস্ব রুমে একটা কম্পিউটার ল্যাপটপ দিয়ে দেওয়া, হাই স্পিড ইন্টারনেট সহ। সুতরাং আমাকে তাদের চেহারাও দেখতে হবে না। তারা সারাদিন তাদের ঘরে ফেসবুকিং করতে থাকবে, অনলাইনে নিজেদের নতুন মা বাবা খুঁজে নিবে না হয়। আসুন আমরা প্রকৃত বাবা হই, প্রকৃত মা হই। আমাদের মাতৃত্ব বা পিতৃত্বের বদলি হিসেবে এইসব জিনিসকে আসতে না দেই। কারণ যদি তা না দেই তাহলে ওরা যখন স্বাবলম্বী হয়ে যাবে তখন বেশিরভাগ মা বাবার কী হয়? বেশিরভাগ ছেলেমেয়েরা মা বাবাকে দেখে কতগুলো টাকার মেশিন হিসেবে। শুধুমাত্র কখন তারা মা বাবার কাছে আসে, বাবা আমাকে 500 টাকা দাও তো, অথবা শপিং মলে যেতে চাই, আমাকে একটু পৌঁছে দাও তো, বন্ধুদের বাসায় যাই,
এটা করতে পারি, ওটা কিনতে পারি। যখন তাদের কোনো কিছুর দরকার তখন তারা আমাদের কাছে আসে, এর বাইরে আমরা তাদের খুঁজেও পাবো না। আর যখন তারা বড় হবে, নিজেরাই একটু কামাই করতে পারবে, তখন কি হবে? আর তাদের দেখাই পাবো না, কারণ আমাদের টাকার মেশিনও এখন আর দরকার নেই, এর প্রয়োজন শেষ। সন্তানদের সাথে আমরা যদি এই ধরনের সম্পর্ক তৈরি করি, তাহলে আমরা নিশ্চয়ই বিপর্যয়ের দিকে এগোচ্ছি। আমাদের এখনই পরিবর্তন আনতে হবে, আর পরিবর্তনের উপায় হলো, হয়তো এটা অনেকের জন্যই করা কঠিন হবে, কিন্তু আমাদের সন্তানদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমাদের তাদের সবচেয়ে কাছের বন্ধু হতে হবে। আমাদের সাথে সময় কাটানোটা তাদের জন্য উপভোগ্য হতে হবে। সন্তানদের মিথ্যা বলার কারণ ও প্রতিকার। আমাদের যে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত তা হলো শিশুদের মিথ্যা কথা বলা। শিশুরা মিথ্যা বলে, কিন্তু তারা বোঝাতে চাইবে যে তারা মিথ্যা বলেনি। তারা বলবে, আমি এটা বলিনি, ওটা বলিনি, আমি এটা কখনো বলিনি, সত্যি বলছি। নিম্নে মা ও শিশুর উদাহরণস্বরূপ একটি কথোপকথন দেখা যাক। মা, তুমি এটা আমাকে বলছো, আমি সেখানে ছিলাম। শিশু, আমি বলিনি। মা, আমি এটা রেকর্ড করেছি, এই হলো ভিডিও। শিশু, আমি এটা বলিনি। ভিডিও দেখার পরেও তারা বলবে, আমি এটা বলিনি। তারা স্বীকার করবে না, তারা কোনোভাবেই নিজেদের বুঝিয়ে নেয়। আমরা কি জানি এটা কেন ঘটে? এটা ঘটে কারণ প্রথমবার সে যখন মিথ্যা বলেছিল এবং সে স্বীকার করে নিয়েছিল, তখন মা রাগ করে তাকে কঠিন শাস্তি দিয়েছিল, যেন কিয়ামত ঘটে গেছে। তুমি মিথ্যে বলেছ আমার ঘরে। প্রথমে মা হয়তো বলেছেন যে, আমাকে সত্য বলো, কিচ্ছু হবে না। যখন সে সত্য স্বীকার করলো, তখন মা তাকে প্রহার করলেন। পরবর্তী সময়ে সে মনে মনে ভাবল, আমি এত সব বকাঝকা গ্রহণ করতে রাজি। যখন আমি স্বীকার করে নিব আমি মিথ্যা বলেছি, আমি জানি এরপর আমার কি হবে। আমি এই অপরাধ সত্য স্বীকার আর করতে যাচ্ছি না। অপরাধ স্বীকারের কোনো মূল্য এ বাসায় নেই। আমাদের এটা সর্বপ্রথম বন্ধ করতে হবে। আমি অতিরিক্ত শাস্তি দিতে পারবো না এমন কিছুর জন্য যা ঘটে গেছে এবং ইতিমধ্যেই আমাকে রাগান্বিত করেছে। এটা সংশোধন প্রক্রিয়া নয়। মা রাগান্বিত কারণ বাচ্চা মিথ্যা বলেছে অথবা খারাপ কিছু করেছে। তারপর সে রাগান্বিত কারণ সে কাজটি সম্পর্কে মিথ্যা বলেছে। তারপর সে রাগান্বিত কারণ সে জিজ্ঞেস করেছে, সত্য বলো। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। যদিও সে আরও 6 বার জিজ্ঞেস করতে যাচ্ছে, কিন্তু সে বলে, শেষবারের মতো আমাকে বলো। আমি এই শেষবারের মতো জিজ্ঞেস করছি। আমি আর দ্বিতীয়বার জিজ্ঞেস করব না। তুমি কি এটা করেছো? শিশু, না। ঠিক আছে, আমি তোমাকে এই শেষবারের মতো জিজ্ঞেস করছি। তোমার বাবাকে বলার আগে আর একবার। আমি এটা করিনি, আমি এটা করিনি, আমি এটা করিনি। সে বিছানায় যাবে, কান্নাকাটি করবে, কিন্তু সে স্বীকার করবে না। সে এটার ওপর অটল থাকবে। এই ছেলেকে নিয়ে আমি কি করব? এরপর মা বলেন, আমি জানি তুমি এটা করেছ, আমি জানি তুমি এটা করেছ। মা হয়তো আরও বেশি রাগান্বিত হয়ে যান। সে হয়ে যায় আরও বেশি রক্ষণাত্মক। অবশেষে মা নিজের চুল ছিঁড়তে থাকেন। জানি না এটার শেষ কোথায়। একবার বাবা অফিস থেকে ঘরে আসলে মার অভিযোগ, আমি জানি না একে নিয়ে কি করব, সে মিথ্যা বলেছে। এবার বাবা আবার নতুন করে শুরু করলেন, বাবা তুমি মিথ্যে বলেছ? শিশু, না। কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব? আমাদেরকে এই পরিস্থিতিগুলো নিতে হবে এভাবে। কিছু কিছু সময় আমরা তাদের বিশ্বাস করব, যদিও আমরা জানি তারা মিথ্যে বলছে। বলতে হবে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সাথে মিথ্যা বলবে না। তুমি শেষবার কথা দিয়েছ যে তুমি মিথ্যা বলবে না,
তাই আমি তোমাকে বিশ্বাস করছি। ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই। তাকে এই মিথ্যা বলাতে 3 থেকে 4 বার সুযোগ দিতে হবে। কল্পনা করি কি ঘটতে পারে। শিশুরা স্বভাবগতভাবে খারাপ না, তাদের প্রকৃতিতেই রয়েছে সততা। তাই যখন তারা খারাপ কিছু করে এবং আমরা সেজন্য তাকে শাস্তি দেই না, তখন তাদের সুযোগ হয় বিবেককে প্রশ্ন করার। যদি আমরা এর জন্য তাকে শাস্তি দেই, তাদের বিবেক কাজ করার সুযোগ পায় না, কারণ তারা এর জন্য ইতিমধ্যেই শাস্তি পেয়ে গেছে। যখন তারা শাস্তি পেয়ে যায়, তখন তাদের অপরাধবোধ আর কাজ করে না। তারা খারাপ কিছু করেছে এবং তার জন্য তারা মূল্য দিয়েছে। তখন তাদের বিবেকের আর কিছু করার থাকে না। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হওয়া যেতে পারে। যেমন একটি শিশু তার ছোট বোনের গালে চড় দিয়েছে। আমরা বিষয়টা সমালোচনার জন্য তাকে কোনো প্রকার শাস্তি না দিয়ে তার সাথে বিষয়টা নিয়ে কথা বলার জন্য একটি উপযুক্ত সময় বেছে নিতে পারি। সবসময় এটা করার সুযোগ হয়তো পাবো না, এবং বলতে হবে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, তুমি এটা করনি, তোমার বোন ভুল করেছে, সে ভালোভাবে মনে রাখতে পারেনি। তার গালের উপর যে লাল দাগটা রয়েছে সেটা হয়তো অন্য কোনোভাবে হয়েছে। ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই। সময়ের ব্যবধানে এতে কি হবে আমরা কি তা জানি? একসময় সে এসে মাকে বলবে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি এটা করেছি। তারপর কান্না শুরু করবে। তখন মায়ের উচিত হবে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে আদর করা। ঠিক আছে, ঠিক আছে, আমি এখনো তোমাকে ভালো জানি। এখানে মা আসলে কি করলেন? মা তাকে রক্ষণাত্মক মনোভাব থেকে সরিয়ে আনলেন, কিন্তু এটা করার জন্য দীর্ঘ সময়ের চিন্তাভাবনার প্রয়োজন হয়। প্রথমে আমরা এটা করতে সমর্থন হব না। এটা খুব কঠিন এ ধরনের বিষয় ক্ষমা করে দেওয়া, বিশেষভাবে যখন তারা আরেকটা বাচ্চাকে আঘাত করে। যদি তারা অন্য বাচ্চার সাথে অন্যায় করে, তাহলে আমাদের সেই বাচ্চাটাকে সান্ত্বনা দিতে হবে। আমি তোমাকেও বিশ্বাস করি, আমি তোমার প্রতি রাগান্বিত নই, এবং আমি জানি যে তুমি কোনো অন্যায় করনি। কিন্তু তুমি খুশি হতে পারবে না যদি সে শাস্তি পায়। আরেকটা বিষয়, এক বাচ্চা শাস্তি পেলে আরেক বাচ্চা খুশি হয়ে যায়, এবং তারা এতে অভ্যস্ত হয়ে যায় যে এভাবে বলে, বাবা, অন্যদিন সে আমার কান টান দিয়েছে। এবং ছোটজন হয়তো কাছে এসে বলবে, বাবা, তুমি জানো আপি একদিন আমার কান টান দিয়েছে। বললাম, কখন? শিশু, আমি জানি না, কোনো এক গতকাল। আমি বললাম, আমাকে তুমি কি করতে বলো? শিশু, তাকে শাস্তি দাও। আমি বললাম, এতে কি তুমি খুশি হবে? শিশু, হ্যাঁ। কখনো কখনো শিশুরা কৌশল অবলম্বন করে যাতে অন্যরা শাস্তি পায়। তারা এটা করে। আমরা হয়তো এই পরিস্থিতিও তৈরি করতে চাই না। যদি এটা একদম ছোট বাচ্চা হয়, 2 বছরের, তাহলে সমস্যা মনে হয় না। আমরা হয়তো তাদের আনন্দ দিতে চাই। আমি হয়তো বর্জনকে ধরে এভাবে নিজের হাতে নিজে কয়েকবার আঘাত করি এবং বলি, বলো আও। সে তখন বলে, আও আও, আমি ব্যথা পাই, আমি ব্যথা পাই। এবং আমি ছোটজনের দিকে ফিরে বলি, তুমি এখন খুশি? শিশু, হ্যাঁ, এটা মজার। কিন্তু বড় সন্তানের বেলায় একজন শাস্তি পেলে অন্যজন খুশি হয়, তাহলে এটা একটা সমস্যা। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। কেন তুমি খুশি? এটা থেকে তুমি কি পেলে? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এ পর্যন্ত 2টি বিষয় সামনে আসলো, বদমেজাজ এবং মিথ্যা বলা। মিথ্যা বলার বিষয়টা সমাধান করা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। আমরা ক্ষণিকের মধ্যে কারো থেকে মিথ্যা বলার অভ্যাস দূর করতে পারবো না, কারণ তারা এটাকে মিথ্যে হিসেবে দেখে না, দেখে নিজেকে রক্ষা করার উপায় হিসেবে। যখন বাচ্চারা অনেক বেশি মিথ্যা বলে, তখন জানি কি ঘটে। তারা তখন নিজেকে বিশ্বাস করতে শুরু করে। তখন তারা হয়ে যায় সেরা অভিনেতা। তারা বিভিন্ন ভূমিকা নেওয়া শুরু করে এবং তারা এটা জয় করে ফেলে, এবং আমরা হয়ে যাই চরম
হতভম্ব। এমনকি কোত্থেকে শুরু করব ঠিক বুঝতে পারি না। যাই হোক, শুরু করতে হবে ওই সমস্যাটাকে আক্রমণ না করা এবং বাচ্চার ভয় তাড়ানোর মাধ্যমে। টিনেজ প্যারেন্টিং। চ্যাপ্টার 16। 13 থেকে 19 বছর বয়স। এই বয়সটাকে বলে টিনেজ। আমরা অনেক মা বাবারাই জানি না এই টিনেজ অর্থ কী বা এ নাম কেন দেওয়া হয়। শব্দটি ইংরেজি। 13 থেকে 19 পর্যন্ত এই প্রতিটি বছরের শেষে 13 to 19 শব্দটি আছে, তাই এই 60টি বছরের ছেলে মেয়েদেরকে বলে টিনেজ। এই বয়সে ছেলেমেয়েরা হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে যায়। প্যারেন্টিংয়ের মধ্যে এই বয়সটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সটি সন্তানের জন্য বিপজ্জনক। অর্থাৎ এই বয়সেই ছেলেমেয়েরা বেশি নষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়, বাবা মায়ের কন্ট্রোলের বাইরে চলে যায়। এই টিনেজ বয়সে ছেলেমেয়েরা সাধারণত যে সমস্যাগুলোতে পড়ে, এ বয়সে বিষণ্ণতায় ভুগে, এ বয়সে খারাপ ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব হয়, এ বয়সে সিগারেট ও মদ পানে অভ্যস্ত হয়, এ বয়সে নানা রকম ড্রাগ এডিকশনে জড়িয়ে যায়, এ বয়সে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িয়ে যায়, এ বয়সে বিভিন্ন রকম গ্যাংয়ের সদস্য হয়, এ বয়সে টাকা দিয়ে জুয়া খেলার নেশায় পড়ে যায়, এ বয়সে রাত করে বাড়ি ফিরে, এ বয়সে সাধারণত স্কুল কলেজ ফাঁকি দেয়, এ বয়সে বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে, এ বয়সে তারা পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়। ওপরের এই সকল কারণে পড়ালেখায় খারাপ করে। প্যারেন্টিং শিশুর ছোটকাল থেকেই হওয়া উচিত। যে শিশুকে ছোটবেলা থেকে সঠিক নির্দেশনায় গড়ে তোলা হয়নি, ভালো ভালো জিনিস প্র্যাকটিস করানো হয়নি, তেমন একজন শিশুর টিনেজ বয়সে এসে তার উপর হঠাৎ করে প্যারেন্টিংয়ের সব ফর্মুলা কাজে নাও দিতে পারে। মনে রাখতে হবে যে আমরা যারা শিশুকালে অবহেলা করেছি এবং সন্তানকে দিক নির্দেশনা দিইনি, আমরা যদি আমাদের কিশোর কিশোরী সন্তানকে হঠাৎ করে সঠিক নির্দেশনা দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অনেক ধৈর্যের সাথে কাজটি করতে হবে। 3টি বাক্য টিনের সন্তানদের সাধারণত বলা ঠিক না। বর্তমানের সাইকোলজিস্টরা মা বাবাদের টিনের সন্তানদের সাথে যুক্তিতর্কের সময় নিম্নের 3টি বাক্য বলতে বারণ করেন। মা বাবা হয়তো রাগের বশে বা ফ্রাস্ট্রেশন থেকে এই সকল কথা বলে ফেলেন এবং পরক্ষণেই ভুলে যান, কিন্তু ছেলেমেয়েরা তা ভুলে না। তাদের সাথে চরম মুহূর্তে কথা বলার জন্য সঠিক পন্থা এবং ভাষা জেনে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তারা যেন কোনোভাবেই মা বাবার কথা থেকে লজ্জা না পায়, ভয় না পায় এবং অপরাধবোধে না ভুগে। 1. তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। ইউ আর মেকিং মি ক্রেজি। 2. তোমার সমস্যাটা কি? হোয়াটস রং উইথ ইউ? 3. তোমার ভালো হওয়া উচিত, অন্যথায় গোল্লায় যাও। ইউড বেটার অর এলস। তাহলে কি বলা যেতে পারে? 1. আমরা বলতে পারি যে তোমার এ ধরনের আচরণ আমি পছন্দ করি না, তবে তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন এ জাতীয় ব্যবহার ভালো নয় বা উচিত নয়, এবং তাকে বুঝিয়ে বলতে হবে যে সে কিভাবে এ জাতীয় আচরণ পরিবর্তন করবে। 2. এ ধরনের বাক্য সন্তানদের লজ্জায় ফেলে, তখন তারা নিজেদের পজিটিভ সামর্থ্য নিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে তুমি যে কাজটি করছো তা আমাদের কারোর জন্যেই ভালো নয়। 3. এ ধরনের বাক্য সন্তানের মনে ভীতির সৃষ্টি করে এবং তাদের খারাপ পথে চলে যেতে সাহায্য করে। এক্ষেত্রেও তাদের বুঝিয়ে বলতে হবে যে তুমি যখন এমন আচরণ করো তখন আমি ভালো অনুভব করি না, যা পরিবারের জন্য এবং প্রতিবেশীদের জন্যও ক্ষতিকারক। আমরা স্বামী স্ত্রী দুজনেই টরন্টো ইউনিভার্সিটিতে টিনেজ প্যারেন্টিংয়ের ওপর একটি কোর্স করেছিলাম। সেই কোর্সের কিছু উল্লেখযোগ্য অংশ মা বাবাদের শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরা হলো।
কোর্সটি পরিচালনা করেছিলেন ইংল্যান্ড থেকে আগত ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। তিনি ব্রিটিশ মুসলিম কমিউনিটিতে একজন এডুকেশনালিস্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং প্যারেন্টিং কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। কোর্স কম্পোনেন্টস: ব্যালেন্সড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ, ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল, family and community perspective, faith, culture and spirituality. Some useful tips: we should watch our own mind and try to be role models. Listen to them on identity, modesty, humanity, discipline, self-control. Give them sufficient space and freedom. Understanding their changing life and physiology. Empathize with them and be transparent. Apologize for our mistake and accept their apology. Involve them in creative activities. Sensitively talk on important topics like sex. Avoiding being down with sibling arguments. Encourage them, recognize their worth, and reward them to gradually take responsibility. Avoid passing on our stress and keep family argument out of them. Discipline them according to their age, but avoid scolding them in front of their friends. Maintain a good relationship with their school. Build a sound and evaluating relationship with them. Useful tips for teenage parenting. Regarding post-adolescence children, we should treat them according to their age. Involve them in decision making at home. Be consistent in our talk and behavior. Apologize when we make mistakes. Be principled in our everyday dealings. Negotiate and bargain with them when necessary. Give them space and necessary freedom. Encourage them to think and reflect. Inculcate the pride of being what they are. Make a habit to practice our faith. Socialize with good families. Create good relations with neighbors. Arrange regular family sessions. Provide decent recreation. Enjoy their company. Creates a spiritual environment around. Parenting styles. Parents are the people of authority. They are the leaders, teachers, mentors, role models and friends of their children. How they talk and behave are important. There are basically 4 parenting styles. Parenting style: authoritarian. What does it mean? Often aggressive, control, flack, voice is harsh, goal is to dominate or win. Children are just supposed to be obey. For example, do and don't. Second type of parenting style: permissive. What does it mean? Very libertine attitude. Passive. Children should not be guarded as this inhibits their qualities. Voice is hesitant. Goal is to avoid conflict. For example, she or he is still a child. Third type of parenting style: authoritative. What does it mean? Assertive but rational. Flexible and consistent. Showing respect for oneself and others. Children needs guidance but convincing. Voice is firm but sensible. Goal is mutuality. For example, I will explain but please do it. Fourth type of parenting style: neglectful. What does it mean? Not interested, it is burden. For example, I am busy. Teenage and romance. Attraction for opposite sex is embedded in our life. This germinates during puberty when boys and girls see the world in the prism of romance. In permissive society, sexual indulgence with lust for opposite sex can occupy a teenager's life. Parents need to understand this. They should give extra quality time to their teenage boys and girls and become extra empathetic, vigilant and patient.
Parents should be open with them, albeit within dignity and Islamic mannerism, and discuss sensitive issues of sex and relationship in the context marital and family responsibility. Fathers should discuss masculine issues with their sons and mothers with daughters on feminine within Islamic ethics. Older siblings should be brought in to help their younger siblings on this. যে সকল ছেলেমেয়েরা বড় হয়ে গেছে কিন্তু ছেলেবেলায় মা বাবা থেকে দিন শিক্ষা পায়নি, যে সকল পিতামাতার সন্তানরা বড় হয়ে গেছে কিন্তু সন্তানের ছোটবেলায় পিতামাতার ইসলামের ওপর সঠিক জ্ঞান না থাকার কারণে সন্তানদের দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারেননি। সত্য হলেও আজ অতি দুঃখের বিষয় এই যে এ বড় হয়ে যাওয়া সন্তানরা পিতামাতার সামনে অন-ইসলামিক জীবনযাপন করছে। এখন আর তারা বাবা মার উপদেশ গ্রহণ করে না, তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলছে। এখন প্রশ্ন, এই বাবা মা কি করবেন? হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। উপদেশের মাধ্যমে তাদের বোঝাতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সন্তানদের হিদায়াত দান করেন। আর পূর্বের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যেন আখিরাতের ময়দানে এই সন্তান পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। এ বিষয়ে সঠিক সহায়তা পাওয়ার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের 11 নং বই মুসলিম পরিবারে ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে বইটি পড়ার পরামর্শ রইল। হেলথ টিপস, কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। চ্যাপ্টার 17, কিছু প্রশ্ন। আমাদের সন্তান কি ঠিকমতো পানি পান করতে চায় না? আমাদের সন্তান কি প্রায়ই কোষ্ঠকাঠিন্যতে ভোগে? আমাদের সন্তান কি স্কুলে টিফিন দিলে তা না খেয়ে ফিরিয়ে নিয়ে আসে? আমাদের সন্তান কি স্কুলে অস্বাস্থ্যকর লাঞ্চ কিনে খায়? আমাদের সন্তান কি মাত্রা অতিরিক্ত আহার করে? আমাদের সন্তান কি শাকসবজি ও ফলমূল খেতে চায় না? আমাদের সন্তান কি একদম ছোট মাছ খেতে চায় না? আমাদের সন্তান কি দুধ ডিম খেতে অপছন্দ করে? আমাদের সন্তান কি প্রায়ই দেরিতে ঘুমাতে যায়? আমাদের সন্তান কি মাঝে মধ্যেই দাঁত ব্রাশ করতে চায় না? আমাদের সন্তান কি প্রতিদিন গোসল করতে চায় না? আমাদের সন্তান কি অপরিষ্কার থাকে? আমাদের সন্তান কি বাইরে থেকে এসে হাত মুখ ধোয় না? আমাদের সন্তান কি নোংরা কাপড় চোপড় পরতে পছন্দ করে? আমাদের সন্তান কি প্রায় ঠান্ডাজনিত রোগে ভোগে? আমাদের সন্তান কি প্রায় জ্বরে ভোগে? আমাদের সন্তান কি একেবারেই ব্রেন খাটাতে চায় না? আমাদের সন্তান কি দিন দিন অলস হয়ে যাচ্ছে? আমাদের সন্তান কি মাঝে মধ্যে বিষণ্ণতায় ভোগে? খাওয়ার রুটিন পরিবর্তন করা। আমাদের দেশের 3 বেলা খাওয়ার রুটিনটি স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যবিজ্ঞান যা বলে আমরা তার উল্টো করি। স্বাস্থ্যবিজ্ঞান বলে সকালের নাস্তা হতে হবে খুবই ভারী, দুপুরের লাঞ্চ হতে হবে সকালের চেয়ে একটু হালকা এবং রাতের ডিনার হবে দুপুরের লাঞ্চের চেয়ে আরও হালকা। রাতের ডিনার সেরে ফেলতে হবে সন্ধ্যার আগে, অর্থাৎ 6টার মধ্যে। রাতে আর কোনো ভাত জাতীয় ভারী খাবার খাওয়া যাবে না। রাতে যদি খিদে লাগে তাহলে হালকা কিছু খাওয়া যেতে পারে, যেমন ফলমূল ইত্যাদি। আমাদের দেশে আমরা 3 বেলা খাবারের মধ্যে শর্করা জাতীয় খাবারের পরিমাণ বেশি রাখি, যেমন ভাত বা রুটি জাতীয় খাবার, যা শরীরে ফ্যাট তৈরি করতে সাহায্য করে। তাই খাবার মেনু থেকে শর্করার পরিমাণ কমিয়ে অন্যান্য আইটেম বাড়াতে হবে। শিশুর কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন ও সমাধান। শিশু একটু বড় হলেই সাধারণত টয়লেট করার একটা নির্দিষ্ট সময় করে নেয় এবং দিনে 1-2 বারের বেশি করে না। কিন্তু শিশু যদি কোনো দিন একবারও তার সময় অনুযায়ী টয়লেট না করে তাহলে মা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরপরই পটিতে বসিয়ে টয়লেট করানোর জন্য চেষ্টা করেন।
তদুসত্ত্বেও প্রায়ই দেখা যায় শিশু ঠিকমতো টয়লেট করছে না, অথবা করলেও তা বেশ শক্ত। অধিকাংশ মাই তার সন্তানের ডায়রিয়া বা পেট খারাপের ভয়ে শিশুকে পাতলা করে দুধ খাওয়ান। কৌটার গুঁড়ো দুধ খাওয়ালে কৌটার গায়ের নির্দেশনা মোতাবেক ঘন না করে নিজেদের খেয়াল খুশি মতো তা পাতলা করে খাওয়ান। গরুর দুধ খাওয়ালে তাতে পানি মিশিয়ে খুব পাতলা করে খাওয়ান, যেখানে পুষ্টির পরিমাণের কথা মোটেও চিন্তা করেন না। অনেকে আবার তাদের অজ্ঞতার জন্য দুধ পাতলা করে খাওয়ান, যেমন কয়েক আউন্স পানিতে আধা এবং 1 চামচ দুধ মিশিয়ে দুধের রং সাদা হলে তাকে শিশুর উপযুক্ত বলে মনে করেন। অনেকে আবার শিশু খেতে চায় না বলে গরমের দিনেও তাকে পানি খাওয়াতে পারেন না। এ সকল ক্ষেত্রে পর্যাপ্ত দুধ ও পানির অভাবে স্বভাবতই শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। শৈশবে কোষ্ঠকাঠিন্যের আরও একটি প্রধান কারণ হলো মানসিক। মা বাবা যদি অতি শৈশব থেকেই শিশুদেরকে সময়মতো মলত্যাগের অভ্যাস শুরু না করান, তার ফলেও কিন্তু শিশুর কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়া মা বাবা যদি প্রত্যহ মলত্যাগের ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেন, তাহলে সেই শিশু ইচ্ছায় কোষ্ঠকাঠিন্যের পুনরাবৃত্তি করতে থাকে। কাজেই তাদের এ ব্যাপারে কোনো রকম উদ্বেগ প্রকাশ করা উচিত নয়, অথবা শিশুর মলত্যাগ করছে না বলে তাকে কখনোই বকাবকি বা কোনো রকম শাস্তি দেওয়া উচিত নয়। তার ফল বিপরীতই হতে পারে। কখনো কখনো কোনো কঠিন রোগের লক্ষণ হিসেবেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে শিশুকে দুধ পাতলা না করে পরিমাণ মতো ঘন করে খাওয়াতে হবে। তাই দুধ তৈরির নিয়মাবলী জেনে নেওয়া দরকার। বাজারে যে সমস্ত টিনের দুধ পাওয়া যায়, কৌটার গায়ে লেখা নিয়ম অনুযায়ী দুধ তৈরি করে খাওয়াতে হবে। সাধারণত কৌটার ভেতরে যে চামচ থাকে তা দিয়ে 1 চামচ দুধ 1 আউন্স পানিতে মিশিয়ে শিশুর জন্য উপযুক্ত দুধ তৈরি করতে হয়। কোনো প্যারেন্টস শিশুর কান্না থামানোর জন্য কারণ যাই হোক না কেন ফিডিংয়ের সংখ্যা বাড়িয়ে দেন। এতে শিশুর অনেক ক্ষতি হতে পারে। রেগুলার গরুর দুধে আয়রন কম থাকে, পানি মেশানোর দরকার হয় না। 1 বছরের আগে গরুর দুধ খাওয়ালে পরবর্তী জীবনে তাদের ডায়াবেটিক্স সহ আরও অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত গরমের সময় শিশুকে বেশি পরিমাণে পানি দেওয়া প্রয়োজন। তাছাড়া গরমে বেশি জামা কাপড় পরালে শিশুর ঘাম শুকিয়ে যায়, যার ফলে কোষ্ঠকাঠিন্য হয়। সেজন্য শিশুকে সময় উপযোগী কাপড় পরানো এবং নিয়মিত গোসল করানো দরকার। শিশুর কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা কোনো রকম ওষুধ দ্বারা নিরাময় না করে উপযুক্ত অভ্যাসে, আহার এবং উপযুক্ত মাধ্যমেই তা করতে হবে। তাছাড়া কখনো কখনো অন্যান্য কারণেও শিশুর কোষ্ঠকাঠিন্য হতে পারে। এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমাদের সন্তানের জন্য কিছু হেলথ টিপস। সন্তানের স্বাস্থ্য বিষয়ে কিছু খেয়াল করা মা বাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। নিম্নের কিছু স্বাস্থ্য টিপস দেওয়া হলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করা। বাইরে থেকে বাসায় এসেই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা। যত দূর সম্ভব তাদেরকে ছোটবেলা থেকে গাম, চকলেট বা ক্যান্ডি অতিরিক্ত পরিমাণে খেতে না দেওয়া। খাবার মেনুতে যতদূর সম্ভব আঁশ, ফাইবারযুক্ত খাবার রাখা। এতে কনস্টিপেশন হবে না। কনস্টিপেশনের কারণে ভবিষ্যতে নানা রকম সমস্যা হতে পারে। ফাইবারযুক্ত খাবার যেমন হোল হুইট ব্রেড, শাকসবজি। সকালে স্কুলে যাওয়ার আগে নাস্তার মেনুতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখা। কার্বোহাইড্রেটের অভাবে ছেলেমেয়েরা সকালে স্কুলে মনোযোগ দিতে পারে না, ব্রেন ঠিকমতো কাজ করে না। যেমন রুটি এবং সিরিয়াল জাতীয় খাদ্যে কার্বোহাইড্রেট থাকে। প্রচুর পরিমাণে পানি পান করানো, কারণ পানির অভাবে ব্রেনের কিছু কিছু নার্ভ শুকিয়ে যেতে পারে, যার কারণে স্মরণশক্তি লোপ পেতে পারে। পানির অভাবে এটা বড়দেরও হতে পারে। খাদ্যে ফসফরাস এবং আয়োডিন থাকলে তা স্মরণশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যেমন সামুদ্রিক লইটা মাছে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে। প্রেগনেন্ট মায়েদের টুনা মাছ খাওয়া উচিত নয়,
এতে প্রচুর পরিমাণে পারদ থাকে, যা গর্ভ অবস্থায় সন্তানের ক্ষতি সাধন করে। ছেলেমেয়েরা স্কুল ব্যাগে অতিরিক্ত পরিমাণে বই খাতা বহন করার কারণে ব্যাগ অস্বাভাবিক ওজনে পরিণত হয়, যা দিন দিন তাদের মেরুদণ্ডের মারাত্মক ক্ষতি সাধন করতে থাকে। এ বিষয়ে মা বাবার সচেতন থাকা উচিত। ব্রেনকে প্রখর রাখতে 8টি অভ্যাস। সাধারণভাবে আমরা শারীরিক গঠনকে সুন্দর করার প্রতি বেশি মনোযোগী। আদৌ কি আমরা তার কিছুটা সময় মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার পেছনে ব্যয় করি? সেটা প্রশ্ন সাপেক্ষ। এই মস্তিষ্কের কল্যাণেই আমরা প্রাণীকুল থেকে আলাদা। মেধায়, মননে, বুদ্ধিদীপ্ততায় মানুষের অগ্রগতি থেমে নেই। বিশ্ব যেভাবে এগোচ্ছে সেটাই প্রমাণ করে আমরা পূর্বের চেয়ে বহুগুণে বেশি মস্তিষ্কের ওপর নির্ভরশীল। জীবনের বহু ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাসগুলো আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এখানে মস্তিষ্ককে শানিত করার প্রাকৃতিক ও সহজ 8টি স্বাস্থ্যকর অভ্যাসের কথা আলোচনা করা হলো। 1. সক্রিয় থাকা ও নিয়মিত ব্যায়াম করা। দ্রুত হাঁটা, সাঁতার কাটা, বাইসাইকেল চালানো। অ্যারোবিক ব্যায়াম স্মৃতিশক্তিকে চাঙ্গা রাখবে। বয়স বাড়তে থাকলেও মস্তিষ্কের জটিল কোনো সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তবে মাঝবয়স থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজের তালিকা নির্ধারণ করে নিতে হবে। 2. মস্তিষ্কেরও ব্যায়াম রয়েছে। অঙ্ক বা গণিত চর্চা, ধাঁধার সমাধান বের করা, প্রোগ্রামিং, পাজল গেম বা দাবা খেলার মতো যে কাজগুলোতে মাথা খাটাতে হয় সে ধরনের কাজ বেছে নিয়ে নিয়মিত তা করা। কারণ স্নায়ুকোষের মধ্যে নতুন নতুন সংযোগ তৈরি হয় এ ধরনের চর্চার মাধ্যমে, আর তা মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে। 3. স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বা ডায়েট অনুসরণ করা। চিনি কিংবা সম্পৃক্ত চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, ভাজা পোড়া জাতীয় খাবার যতটা সম্ভব পরিহার করা। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। সাধারণভাবে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। ফরমালিন মুক্ত নানা রঙের টাটকা ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস করা। মস্তিষ্কের পাশাপাশি শরীরটাও ভালো থাকবে। ক্যান্সার, ডায়াবেটিক্স বা হার্টের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। 4. দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত থাকার অভ্যাস করা। অনেক চাপের মধ্যেও নিজেকে স্বাভাবিক রাখার চর্চাটা আমাদের মস্তিষ্ককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেবে। নিয়ম করে মাঝে মধ্যে একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়া উচিত। শহরে থাকলে সময় বের করে একটু দূরে কোনো গ্রাম থেকে ঘুরে আসা উচিত। 5. পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন। বয়সভেদে ঘুমের সময়ের পার্থক্য হলেও একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। সুনিদ্রা মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে। সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে, জেগে থাকা নয় বরং ঘুমিয়ে থাকা সময়তেই মানুষের মস্তিষ্ক অধিক সক্রিয় থাকে। সারাদিনের স্বাভাবিক কাজকর্ম কিংবা মানসিক চাপের পর মস্তিষ্ক যেসব ক্ষতিকর বিষাক্ত পদার্থ জমা হয় তা পরিষ্কার করে ঘুম। পর্যাপ্ত বিশ্রামে মস্তিষ্কের কোষগুলো পরিশোধিত হয়, সতেজতা ফিরে পায়, নতুন কাজ করার উদ্দীপনা তৈরি হয়, চিন্তা করার সময় জড়তা থাকে না, স্বতঃস্ফূর্ত ও সাবলীনভাবে সিদ্ধান্ত নেওয়া সহজতর হয়, স্বল্প বা দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তি তীক্ষ্ণতর হয়। 6. অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে যেন না ভুলি। যেমন গাঢ় রঙের আঙুর, ডালিম, রসুন ইত্যাদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই প্রথমেই জেনে নিতে হবে কোন খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এরপর ডায়েট চার্টে সেগুলো অন্তর্ভুক্ত করা। 7. প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করা। বার্ধক্যজনিত কারণে শরীরের অভ্যন্তরীণ যে ক্ষয় শুরু হয় তা প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। সারা জীবন মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করা ও মাথা খাটানোর কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে সাহায্য করে বিশেষ করে এই পুষ্টি উপাদানটি।
তাই আমাদের উচিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোকে খুঁজে বের করা ও তা প্রতিদিনের ডায়েট চার্টে সমৃদ্ধ করা। যেমন তেলাপিয়া, টোনা, চিংড়ি, স্যালমন মাছ, সরিষার তেল, ক্যানোলা তেল, ডিম, দুধ, কুমড়া বিচি ইত্যাদি। 8. সামাজিক জীবনে সক্রিয় থাকা মস্তিষ্কের আরেকটি গুরুত্বপূর্ণ পথ্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মেলামেশার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখা সে কাজগুলোর মধ্যে পড়ে। অন্যদের সাথে কথাবার্তা বলা, আলোচনা করা মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং চিন্তাশক্তিকে তীক্ষ্ণতর করে। ব্রেনের জন্য 10টি খারাপ অভ্যাস। প্রতিনিয়ত অভ্যাসবশত আমরা কিছু কাজ করে থাকি যা আমাদের ব্রেনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই ব্রেনের ক্ষতিকর প্রভাব থেকে সতর্ক হওয়ার জন্য জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো। 1. সকালে নাস্তা না করা। আমরা অনেকেই ব্যস্ততার কারণে সকালের নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু এই অভ্যাসটা খুব খারাপ। কারণ সকালে নাস্তা না করলে নিম্ন রক্ত সরবরাহের কারণে আমাদের ব্রেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না। এতে করে ধীরে ধীরে ব্রেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই ব্যস্ততা সত্ত্বেও সকালের নাস্তা করতে ভুলে যেন না যায়। 2. অতিরিক্ত ডায়েট গ্রহণ। অনেক সময় আমরা প্রয়োজনের অতিরিক্ত ডায়েট গ্রহণ করি। ধারণা করা হয় মাঝে মধ্যে এরকম অতিরিক্ত ডায়েটে কি আর হবে, কিন্তু ধারণাটা ভুল। কারণ অতিরিক্ত ডায়েট গ্রহণের অভ্যাস আমাদের ব্রেনের রক্তনালীর ইলাস্টিসিটি নষ্ট করে দেয়, ফলে অনেক ধরনের মানসিক সমস্যার উৎপত্তি হয়। তাই সর্বদা সচেতন হওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত ডায়েট গ্রহণ থেকে বিরত থাকা। 3. ধূমপান। ধূমপান নানা রোগের অন্যতম কারণ। ধূমপানের ক্ষতিকর প্রভাব বলে শেষ করা যাবে না। তাই যারা ধূমপান করেন তাদের জন্য সতর্কবার্তা: ধূমপানে কেবল ফুসফুসের ক্যান্সার নয়, বরং এতে করে ব্রেন সংকীর্ণ হয়ে যায়, যার ফলে অ্যালজাইমার নামক স্মৃতিলোপকারী রোগের উদ্ভব হয়। এছাড়া ইসলামে ধূমপান করা হারাম। 4. অতিরিক্ত মিষ্টি গ্রহণ। অনেকের ধারণা মিষ্টি বেশি খেলে ব্রেন ভালো থাকে, কিন্তু আসলে অতিরিক্ত মিষ্টি খেলে সেটা আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিপাক ও শ্বসনে বাধা সৃষ্টি করে, যা ব্রেনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ব্রেনের বিকাশ সাধনে অন্তরায়। 5. বায়ু দূষণ। বায়ু দূষণের জন্য আমাদের ব্রেনের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যায়। কারণ বায়ু দূষণের ফলে অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমাদের ব্রেনে যেতে পারে না, ফলে ব্রেন ধীরে ধীরে পুষ্টির অভাবজনিত কারণে স্বাভাবিক কার্যকারী ক্ষমতা হারাতে থাকে। তাই বায়ু দূষণযুক্ত পরিবেশ থেকে দূরে থাকা উচিত এবং বায়ু দূষণ রোধে নিজে ও অন্যকে সচেতন করা উচিত। 6. নিদ্রাহীনতা। ঘুম আমাদের ব্রেনের বিশ্রামের জন্য জরুরি। তাই পর্যাপ্ত ঘুম ব্রেনের কোষের স্বাভাবিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা সারাদিন যাবৎ নিদ্রাহীনতায় ভুগছেন কিংবা কাজের ব্যস্ততার জন্য ঘুমানোর সময় পাচ্ছেন না, তাদের জন্য বলা হচ্ছে নিদ্রাহীনতা আমাদের ব্রেনের কোষের মৃত্যু ঘটানোর জন্য দায়ী। সুতরাং পর্যাপ্ত ঘুমকে কেবল সময় নষ্ট হিসেবে নয়, বরং ব্রেনের বিশ্রামের জন্য দরকারি হিসেবে গুরুত্ব দেওয়া উচিত। 7. ঘুমানোর সময় মাথা আবৃত করা। ঘুমাতে যাওয়ার আগে মাথা খোলা রেখে ঘুমানো ব্রেনের জন্য উপকারী, কারণ মাথা আবৃত করে ঘুমালে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ঘনীভূত হয় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়। এতে ব্রেনের ক্ষতি সাধন হয়। 8. অসুস্থতার সময় অতিরিক্ত কাজ। যখন আমরা অসুস্থ হই তখন আমাদের উচিত কোনো পরিশ্রমী কাজ অথবা পড়াশোনা থেকে বিরত থেকে আমাদের ব্রেনকে বিশ্রাম দেওয়া। তা না হলে অসুস্থতার সময় অতিরিক্ত চাপ আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে ব্রেনের দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতি সাধন হয়। 9. চিন্তা না করা। বেশি বেশি চিন্তা করা ব্রেনের কোষের উদ্দীপনার জন্য চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি। যত বেশি সৃষ্টিশীল চিন্তায় মনোযোগ দিতে পারা যায়, তত বেশি ব্রেন কোষ উদ্দীপিত হবে। আরও বেশি দক্ষ ও মনোযোগী হতে পারা যায় যে কোনো কাজে। আর চিন্তাহীন ব্রেন ধীরে ধীরে সংকুচিত হয়ে ব্রেনের কর্মক্ষমতা নষ্ট করে দেয়।
10. কথা না বলা। অনেকেই চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত নীরবতা ব্রেনের জন্য ক্ষতিকারক। কারণ যত বেশি বুদ্ধিভিত্তিক আলোচনার অংশ নিতে পারা যায়, সেটা ব্রেনের স্বাভাবিক দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেন ফুড এবং স্মরণশক্তি বৃদ্ধি। মানুষের বয়স বাড়ার সাথে সাথে ব্রেইনের কিছু কিছু নার্ভ শুকিয়ে যেতে থাকে, যার কারণে স্মরণশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। আর পানি কম পান করার দরুন এগুলো আরও দ্রুত শুকিয়ে যায়। তবে সব ধরনের বেরি ফল হিউম্যান ব্রেনের উন্নতি সাধন করে স্মরণশক্তি বৃদ্ধি করতে পারে। তাই আমাদের নিজেদের এবং সন্তানদের বেশি বেশি করে এই ফলগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করা উচিত। যেমন কালোজাম, লেবু, আমড়া, আমলকি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি ইত্যাদি। মানসিক শান্তির জন্য স্বাস্থ্য ভালো রাখা খুবই প্রয়োজন। খাওয়ার শুরু ও শেষে দোয়া পড়া। খুব ক্ষুধা না লাগলে খাবার না খাওয়া। প্রতি 3 ঘন্টা পর পর হালকা কিছু খাওয়া। অতিরিক্ত পরিমাণ আহার না করা। অতিরিক্ত চর্বি, মশলা ও লবণযুক্ত খাদ্য এবং নেশাজাতীয় উত্তেজক পানীয় গ্রহণ না করা। প্রতিদিন টক, ঝাল, মিষ্টি, তেতো স্বাদের খাদ্য খাওয়া। পুষ্টিকর খাদ্য খাওয়া। প্রচুর পরিমাণে সবজি খাওয়া। সারাদিন প্রচুর পরিমাণ পানি পান করা। খাওয়ার পরপরই শুতে না যাওয়া অথবা কোনো ব্যায়াম না করা। খাদ্য ভালো করে চিবিয়ে খাওয়া। রেগে থাকলে অথবা কোনো কারণে মেজাজ খারাপ থাকলে, আপসেট থাকলে ওই মুহূর্তে না খাওয়া। এতে হজমের ব্যাঘাত ঘটতে পারে। দ্রুত খাবার না খাওয়া। ধীরে সুস্থে খাবার এনজয় করা। দিনে 2 বার ব্রাশ করা। রাতে ঘুমাবার আগে অবশ্যই। স্ট্রেস কন্ট্রোল করা। পরিমাণ মতো খাবার দাবার গ্রহণ। আমাদের ধারণা আছে অ্যালকোহল গ্রহণ করলে বা বেশি পরিমাণে খাবার দাওয়া করলে স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু খুব বেশি পরিমাণে খাবার দাওয়ার অভ্যাস স্ট্রেস কমানোর বদলে তা বাড়িয়ে তোলে। তাই স্ট্রেস বেশি হলে পরিমাণ মতো খাবার খেতে হবে। খুব বেশি খাবার খাওয়ার প্রয়োজন নেই। নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে হবে। অন্যদের ইচ্ছে পূরণ করার পাশাপাশি নিজের ইচ্ছে পূরণের দিকেও নজর দিতে হবে। প্রত্যেকেরই কিছু কিছু নিজস্ব ইচ্ছে থাকে এবং তা পূরণ করা বা সেই ইচ্ছে অনুসারে জীবন ধারণ করার অধিকার সবারই আছে। তবে অবশ্যই কোরআন ও সুন্নাহর বিপরীত নয়। খারাপ অভ্যাস ত্যাগ করা। স্ট্রেস ফ্রি হতে গিয়ে খুব বেশি পরিমাণে চা বা কফি পান বা সিগারেট খাওয়ার মতো বদ অভ্যাসে অভ্যস্ত হওয়া যাবে না। এর মধ্যে যে নিকোটিন থাকে তা স্ট্রেস বাড়িয়ে তোলে। নিয়মিত ব্যায়াম করা। খুব কঠিন নয় এমন কিছু ব্যায়াম দৈনিক চর্চা করা, যার ফলে শরীর থেকে এন্ডোরফিন নির্গত হয়, যার ফলে স্ট্রেস কমে যায় এবং পজিটিভ চিন্তাভাবনা জাগিয়ে তোলে। নিয়মিত পড়াশোনা করা। নিজেকে রিল্যাক্স রাখা। রিল্যাক্সেশনের বিভিন্ন প্রক্রিয়া জেনে নেওয়া। অবসর সময় নষ্ট না করে বিভিন্ন জিনিসে জ্ঞান বাড়ানোর জন্য নিয়মিত পড়াশোনার চর্চা করা। স্ট্রেস বেশি কারণ কম করার চেষ্টা করা। নিজের গুরুত্ব উপলব্ধি করা। নিজের কাজে নিজের চিন্তাধারা বা বিচার বুদ্ধির বাস্তব রূপ তুলে ধরা। আমি কতটা ব্যস্ত তা কারো কাছে বেশি গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তাই নিজের গুরুত্ব এবং ক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করা। জীবাণুর বিস্তার রোধ। হাত পরিষ্কার রাখা। হাত পরিষ্কার রাখা এত গুরুত্বপূর্ণ কেন? হাতের মাধ্যমেই জীবাণু বহন করে এবং ছড়ায় সবচেয়ে বেশি। বাইরে থেকে এসে প্রথমেই হাত না ধুয়ে সে হাত দ্বারা চোখ, নাক অথবা মুখ স্পর্শ করলে শরীরে জীবাণু প্রবেশ করার সম্ভাবনা থাকতে পারে। যদি কোনো ব্যক্তি নিজের হাতের ওপর হাঁচি দেন বা কাশেন এবং তারপর দরজার হাতল, সিঁড়ির রেলিং অথবা টেলিফোন স্পর্শ করেন, তাহলেও জীবাণু ছড়ায়। অন্য কেউ এগুলি ধরা মাত্র জীবাণু তার শরীরে উঠে যেতে পারে। যদি তিনি হাত পরিষ্কার না করেই সে হাত দিয়ে চোখ, নাক অথবা মুখ স্পর্শ করেন, তবে জীবাণুর প্রকোপে অসুস্থ হয়ে যেতে পারেন। প্রচণ্ড গরম থেকে নিরাপদ থাকা। অত্যাধিক গরমের জন্য প্রত্যেক ব্যক্তিরই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
হিট স্ট্রোকে অনেকে মারাও যেতে পারে। প্রচণ্ড গরমে যারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা হলেন বৃদ্ধরা, শিশু ও ছোট বাচ্চা, দীর্ঘকালীন রোগে আক্রান্ত রোগীরা, মানসিক রোগী। প্রচণ্ড গরমে কি করা যেতে পারে? তেষ্টা পাওয়ার পূর্বেই ঠান্ডা পানি পান করা, অধিক পরিমাণে তরল পদার্থ পান করা, যতটা সম্ভব ঠান্ডা বা ছায়াতল স্থানে থাকা, ঢিলা এবং হালকা রঙের কাপড় পরিধান করা, সূর্য থেকে দূরে থাকা এবং ছাতা ব্যবহার করা, বাইরের কাজগুলো দিনের ঠান্ডা সময়ে করে নেওয়া, ঠান্ডা পানি দিয়ে গোসল করা এবং ভিজা টাওয়াল ব্যবহার করা। দিনে সূর্য থেকে বাঁচার জন্য জানালার পর্দা ব্যবহার করা, কম গরমের সময় রান্না করে রাখা এবং রান্নাঘরের চুলো যতটা সম্ভব কম জ্বালানো, জানালার পাশে অথবা জানালার মধ্যে টেবিল ফ্যান ফিট করা। এতে বাইরে থেকে ঠান্ডা বাতাস ভেতরে নিয়ে আসবে এবং ভেতরের গরম বাতাস বাইরে বের করে দিবে। বন্ধ ঘরে ফ্যান ব্যবহার করা ঠিক নয়। রসুনের উপকারিতা: হৃদরোগ নিয়ন্ত্রণ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে রসুন এক অসাধারণ ভেষজ। প্রতিদিন 1 কোয়া রসুন কাঁচা খেলে সাধারণত হার্ট অ্যাটাকের সম্ভাবনা 50% কমে যায়। মধুর উপকারিতা: মেডিসিন অফ প্রফিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধু হলো মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মহা ঔষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসাশাস্ত্রেও মধুকে বলা হয় মহা ঔষধ। এটা যেমন বলদায়ক, সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্য নির্যাস, তেমনি নিরাময়েও ব্যবস্থাপত্য। আর তাই তো খাদ্য ও ঔষধ এ উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে পুষ্টিকর ও শক্তিবর্ধক পানীয় হিসেবে সকল দেশের সকল পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে। মধুতে যে সকল উপকরণ রয়েছে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে সুগার বা চিনি আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এই দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসেবে জমা হয় না। নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে নিম্নলিখিত উপকার পাওয়া যায়। হৃদরোগ প্রতিরোধ করে, রক্তনালী প্রসারের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ক্যান্সার প্রতিরোধ করে, দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে, দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে বার্ধক্য ঠেকাতে সাহায্য করে। মধুর ক্যালোরি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয় এবং ঠান্ডাজনিত রোগ নিরাময় করে। আন্ত্রিক রোগে উপকারী। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়। দুর্বল শিশুদের মুখের ভেতরে পচনশীল ঘা এর জন্য খুবই উপকারী। শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে। ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু ও মস্তিষ্কের কলা সুদৃঢ় করে। মধুতে স্টার্চ ডাইজেস্টিং এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা স্বল্প রক্ততায় বেশি ভোগেন, বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক। শিশুদের প্রতিদিন অল্প পরিমাণে মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না। ক্ষুধা, হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে। রক্ত পরিশোধন করে। শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে। জিহ্বার জড়তা দূর করে। মধু মুখে দুর্গন্ধ দূর করে। বাতের ব্যথা উপশম করে। মাথা ব্যথা দূর করে। শিশুদের দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে। কাশি, হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগে বিশেষ উপকার করে। শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি সামর্থ্য দীর্ঘস্থায়ী করে। মধু খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে শরীর হয়ে ওঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম। কালিজিরার উপকারিতা: স্মরণশক্তি বৃদ্ধিতে,
কালিজিরা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে আধা চা চামচ কালিজিরা অথবা 1 চা চামচ কালিজিরার তেল খাওয়া উচিত। কালিজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। 2 টেবিল চামচ অলিভ অয়েল ও 1 চা চামচ কালিজিরার তেল একসাথে মিশিয়ে হালকা গরম করে নিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট মাসাজ করতে হবে। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। ব্যথা কমাতে, যে কোনো ধরনের ব্যথা কমাতে কালিজিরার জুড়ি নেই। কালিজিরার তেল হালকা গরম করে নিয়ে ব্যথার জায়গায় মালিশ করলে ব্যথা সেরে যাবে। বিশেষ করে বাতের ব্যথায় বেশ ভালো উপকার পাওয়া যায়। ফোড়া সারাতে, ব্যথাযুক্ত ফোড়া সারাতে কালিজিরা সাহায্য করে। তিলের তেলের সাথে কালিজিরা বাটা বা কালিজিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ব্যথা উপশম হয় ও ফোড়া সেরে যায়। মেদ কমাতে, চায়ের সাথে কালিজিরা মিশিয়ে পান করলে তা বাড়তি মেদ ঝরে যেতে সাহায্য করে। একটি পাত্রে পানি দিয়ে চুলার ওপর দিতে হবে। পানি ফুটে উঠলে চা পাতা ও সমপরিমাণ কালিজিরা পানিতে দিয়ে দিতে হবে। চায়ের রং হয়ে এলে নামিয়ে ছেঁকে নিয়ে সাধারণ চায়ের মতোই পান করতে হবে। দাঁতের ব্যথায়, দাঁত ব্যথা হলে, মাড়ি ফুলে গেলে বা রক্ত পড়লে কালিজিরা তা উপশম করতে পারে। পানিতে কালিজিরা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই পানির তাপমাত্রা কম উষ্ণ অবস্থায় এলে তা দিয়ে কুলি করতে হবে। এতে দাঁতের ব্যথা কমে যাবে, মাড়ি ফোলা বা রক্ত পড়া বন্ধ হবে। এছাড়া জিহ্বা, তালু ও মুখের জীবাণু ধ্বংস হবে। মাথা ব্যথায়, ঠান্ডাজনিত মাথা ব্যথা দূর করতে কালিজিরা সাহায্য করে। একটি সুতির কাপড়ের টুকরায় খানিকটা কালো জিরা নিয়ে পুঁটলি তৈরি করতে হবে। এই পুঁটলি নাকের কাছে নিয়ে শ্বাস টানতে থাকলে কিছুক্ষণের মধ্যেই ব্যথা সেরে যাবে ইনশাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীশক্তি বাড়াতে যে খাবার খেতে বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেক মানুষেরই স্মৃতিশক্তি কম থাকে, তাই স্মৃতিশক্তি বাড়াতে তাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি। স্বাস্থ্যকর খাবার অর্থ শুধু মাছ বা মাংস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খাবার খেতেন এবং যে খাবারগুলো উনার উম্মতদের খেতে বলেছেন সেগুলো হলো ডালিম, বেদেনা। বেদেনার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটা দিক রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে। মধু, মধুর নানা পুষ্টিগুণ, ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ঔষধের সেরা। হালকা গরম পানির সাথে মিশিয়ে মধুপান ডায়রিয়ার জন্য ভালো। খাবারে অরুচি, কষ্টলির সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসেবে উপকারী। আঙুর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুর খেতে অত্যন্ত ভালোবাসতেন। আঙুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এই খাবারের উচ্চ খাদ্যশক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙুর কিডনির জন্য উপকারী এবং বল মুভমেন্ট সহায়ক। দুধ, দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও ভেষজ গুণ বর্ণনাতীত। 1500 বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো। দুধ পানে মেরুদণ্ড সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে দেখেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি পুষ্টি গঠনে সহায়ক। ফল, যে সমস্ত ফল এবং সবজিতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। গবেষণায় দেখা গিয়েছে যে ব্লুবেরি ও স্ট্রবেরিতে থাকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মনোযোগ ও শর্ট টার্ম মেমোরি ভালো রাখতে সাহায্য করে। ডিম, ডিমে প্রচুর পরিমাণে কোলিন থাকে, যা শরীরে নিউরোট্রান্সমিটার অ্যাসিটিলকোলিন তৈরি করতে সাহায্য করে। শরীরে যদি ঠিক পরিমাণে অ্যাসিটিলকোলিন তৈরি না হয় তাহলে কোনো কিছু মনে রাখতে অসুবিধা হতে পারে। ডিমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা বাচ্চার মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। বার্লি,
ব্রেনের পাশাপাশি এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী। অসুস্থ অবস্থায় মূলত জ্বর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটি বেশি গ্রহণ করতেন বলে জানা যায়। খেজুর খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাহানিক করার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু খাবার পছন্দ করতেন। ১৫০০ বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন খাবারের গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথার্থ বলে উল্লেখ করা হয়েছে। ডুমুর ডুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের অন্যতম। ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পন্ন। যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার। তরমুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন। নিজেও বেশ পরিমাণে তরমুজ খেতেন। সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজ গুণ এখন সর্বজন বিদিত ও বৈজ্ঞানিক সত্য। মাশরুম ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মাশরুম চোখের জন্য ভালো। এটা বার্থ কন্ট্রোলে সহায়ক এবং মাশরুমের ভেষজ গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা অকেজো হওয়ার প্রক্রিয়া রোধ করে। আজ বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা। জলপাই তেল অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্ব করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর প্রদাহ নিরাময়ে সহায়ক। ভিনেগার বা সিরকা ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েলের সাথে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ণ সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি দামি রেস্টুরেন্টগুলো অলিভ অয়েল ও ভিনেগার একসাথে মিশিয়ে পরিবেশন করে থাকে। খাবার পানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন। পানির অপর নাম জীবন। পানির ভেষজ গুণ অপরিসীম। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পরিমাণ পানি পান করতে বলেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।